আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো এবং আশা করি সকলেই খুব ভালো পরীক্ষা দিচ্ছ। প্রথমেই আমি আন্তরিকভাবে দুঃখিত এতদিন কোনো ক্লাস আপলোড দিতে না পারার জন্য। অনেক ইচ্ছা ছিল তোমাদের জন্য অনেকগুলা ক্লাস দিব, অনেক উপকার হবে তোমাদের, কিন্তু একটি সমস্যার কারণে করে ওঠা হয়নি। তবে ইনশাআল্লাহ এবার থেকে তোমরা নিয়মিত ক্লাস পাবে। তো আজকে আমরা আলোচনা করব এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহজ একটি টপিক, স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস নিয়ে। আজকে আমরা মাত্র 8টি রুলসের মাধ্যমে কিভাবে ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসে পাস পাওয়া যায় সেটিই দেখব। ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস আসে তোমাদের পরীক্ষায় 2 নাম্বার কোশ্চেনে এবং এখানে শূন্যস্থান দেওয়া থাকে 10টি শূন্যস্থানের জন্য 5 মার্ক। এবং তুমি যদি এই 8টি রুলস কমপ্লিট করো ইনশাআল্লাহ তুমি পাসই পাবে, অর্থাৎ এই 8টি রুলসের মাধ্যমে তুমি 10টি শূন্যস্থানই পূরণ করতে পারবে। তো ক্লাসটি একটু স্কিপ না করে দেখতে থাকো। চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, 1 নাম্বার রুলসে বলা হয়েছে লেট অ্যালোন। আমরা জানি লেট অ্যালোন শব্দের অর্থ হলো চিন্তা করা যায় না বা ভাবা যায় না, অর্থাৎ কর্তা ছোট কাজ করতে পারে না কিন্তু বড় কাজের আশা করে। যে সাবজেক্ট সে ছোট একটি কাজ করতে পারছে না কিন্তু সে বড় কোনো কাজ করার আশা করছে। এখানে বলা হয়েছে এক্সপেকটেশনের সাথে রিয়েলিটির বিশাল একটি ব্যবধান থাকবে, অর্থাৎ যেটা তুমি আশা করবে তার সাথে বাস্তবতায় যেটা তার একটি বিশাল পার্থক্য থাকবে। এবং সেন্টেন্সের মধ্যে একটি নেগেটিভ স্টেটমেন্ট থাকবে, অর্থাৎ না বোধক শব্দ থাকবে। চলো একটু উদাহরণটা আমরা দেখে নিই। He cannot buy an ordinary dress. সে cannot পারে না buy ক্রয় করতে an ordinary dress একটি সাধারণ পোশাক ড্যাশ a gorgeous dress একটি জমকালো পোশাক। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি? দেখো, এই যে সাবজেক্ট সে ক্রয় করতে পারছে না একটি সাধারণ ড্রেস, এই যে একটি নেগেটিভ স্টেটমেন্ট আছে, তাই না? তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? লেট অ্যালোন। তাহলে লেট অ্যালোন কোন ক্ষেত্রে ব্যবহার করব? যেখানে আমরা দেখব কর্তা ছোট কাজ করতে পারছে না, বড় কাজের আশা করছে। যেমন মনে করো কোনো একজন স্টুডেন্ট সে পরীক্ষায় পাসই করতে পারে না কিন্তু সে A+ পাওয়ার আশা করে। কোনো একজন লোক একটি বাইসাইকেলই কিনতে পারে না কিন্তু সে একটি মোটরসাইকেল কেনার আশা করে। সো কর্তা ছোট কাজ করতে পারছে না কিন্তু বড় কাজের আশা করছে, এক্ষেত্রে আমরা লেট অ্যালোন ব্যবহার করব। এরপর দেখো ওয়াজ বর্ন। আমরা জানি ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করা, বিখ্যাত ব্যক্তির নাম, স্থান, সাল ইত্যাদি উল্লেখ থাকবে। যদি এইগুলো উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা সেখানে ওয়াজ বর্ন ব্যবহার করব। উদাহরণটি একটি দেখো, হুমায়ুন আহমেদ ওয়াজ এ টিচার। হুমায়ুন আহমেদ ছিলেন একজন শিক্ষক, অথর, লেখক, ড্রামাটিস্ট, নাট্যকার অ্যান্ড ফিল্ম মেকার এবং চলচ্চিত্রের নির্মাতা। হি ড্যাশ 13 নভেম্বর 1948। সে 13 নভেম্বর 1948 সালে। তাহলে বিখ্যাত ব্যক্তির নাম দেওয়া রয়েছে এবং সাল তারিখও দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? এখানে আমরা ওয়াজ বর্ন ব্যবহার করব। আশা করি তোমরা 2 নাম্বারটি বুঝতে পেরেছো। 3 নাম্বারে দেখো কি বলা হয়েছে, উড রেদার। উড রেদার শব্দের অর্থ হলো বরং। দুইটি অবস্থা বা কাজের মধ্যে একটি অধিক পছন্দ করার ক্ষেত্রে, অর্থাৎ একটি সেন্টেন্সে 2টি কাজ থাকবে, সেখানে একটি কাজকে অধিক পছন্দ করা হবে বা প্রাধান্য দেওয়া হবে এবং অন্য কাজটিকে বেশি প্রাধান্য দেওয়া হবে না, এবং 2টি কাজের মধ্যে দেন শব্দটি থাকবে। তাহলে আমরা দেখব যে সেন্টেন্সটার 2টি কাজ বোঝাইছে এবং 2টি কাজের মধ্যে দেন ব্যবহার করা হয়েছে, সেখানেই আমরা উড রাদার ব্যবহার করব। উদাহরণটা একটু দেখো, আশা করি বুঝতে পারবা। আই ড্যাশ লিভ দিস প্লেস। স্থানটি ত্যাগ করব দেন লিভ উইথ ইউ, তোমার সাথে থাকার চেয়ে। তাহলে একটি কাজ স্থানটি ত্যাগ করা এবং আরেকটি কাজ তোমার সঙ্গে থাকা, এবং মাঝে কি আছে? দেন আছে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? এখানে আমরা উড রাদার ব্যবহার করব। এরপরে আরো একটি উদাহরণ আছে, দেখো, আই অ্যাম টায়ার্ড। আমি ক্লান্ত। আই ড্যাশ স্টে অ্যাট হোম দেন গো টু আউটসাইড। আমি ড্যাশ স্টে মানে থাকা, অ্যাট হোম বাসায় থাকবো, দেন গো আউটসাইড বাইরে যাওয়ার থেকে। তাহলে এখানে 2টা কাজ, একটা বাসায় থাকা এবং আরেকটি বাইরে যাওয়া, এবং 2টি কাজের মধ্যে কি হয়েছে? দেন ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? উড রাদার। আশা করি বুঝতে পেরেছো। তো চলো এখন আমরা 4 নম্বর রুলসটি একটু দেখে নিই। দেয়ার অ্যান্ড ইট।
আমরা জানি দেয়ার অ্যান্ড ইটকে পরিচিতিমূলক বা সূচনাবাচক সাবজেক্ট বলা হয়। এখানে দেখো লেখা হয়েছে দেয়ার অ্যান্ড ইটকে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বলা হয়। ইন্ট্রোডাক্টরি বলতে পরিচিতিমূলক। সাবজেক্টের জায়গায় গ্যাপ থাকবে, অর্থাৎ যেখানে দেন অথবা ইট ব্যবহার করতে হবে সেখানে সাবজেক্টের জায়গাটাই গ্যাপ থাকবে, শুরুতেই গ্যাপ থাকবে এবং গ্যাপের পরে ভার্ব থাকবে। কোনো স্থান বোঝালে আমরা দেয়ার ব্যবহার করব এবং বস্তু বোঝাইলে আমরা ইট ব্যবহার করব। যেমন দেখো, ড্যাশ ওয়াজ এ লট অফ নয়েজ ইন দ্য স্টেশন। স্টেশনে অনেক বেশি শব্দ। তাহলে ড্যাশ শুরুতেই গ্যাপ দেওয়া রয়েছে, সাবজেক্টের জায়গায় গ্যাপ দেওয়া এবং এরপরে কি দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে। তাহলে আমরা জানি এখানে দেয়ার অথবা ইট ব্যবহার করতে হবে। এখন আমাদের বুঝতে হবে কোথায় আমরা দেয়ার দিব, কোথায় আমরা ইট দিব। তাহলে দেখো আমাদের বলাই ছিল কোনো যদি স্থান বোঝায় সেক্ষেত্রে দেয়ার এবং যদি কোনো বস্তু বোঝায় সেক্ষেত্রে ইট। তাহলে এখানে কি বোঝানো হয়েছে, ড্যাশ ওয়াজ এ লট অফ নয়েজ, অনেক বেশি নয়েজ ইন দ্য স্টেশন। স্টেশনে, স্টেশন কি, স্টেশন অবশ্যই কোনো একটি স্থান, এই জন্য এখানে আমরা কি ব্যবহার করব, দেয়ার ব্যবহার করব। এর পরের উদাহরণটা একটু দেখো, আশা করি বুঝতে পারবা। ড্যাশ ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। শুরুতেই গ্যাপ দেওয়া এবং তারপরে ভার্ব দেওয়া। তার মানে এখানে আমাদের ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসাবে দেয়ার অথবা ইটকে ব্যবহার করতে হবে। তাহলে এই সেন্টেন্সটা দ্বারা বস্তু বুঝাইছে না স্থান বুঝাইছে? দেখো, ওয়াজ রেইনিং বৃষ্টি হচ্ছে, ক্যাটস অ্যান্ড ডগস এর অর্থ হলো মুষলধারে বৃষ্টি হচ্ছে। যেহেতু বৃষ্টি হচ্ছে একটি বস্তু, এই জন্য এখানে আমরা কি ব্যবহার করব, ইট ব্যবহার করব। আশা করি তোমরা 4 নাম্বারটিও বুঝতে পেরেছো। চলো আমরা এর পরের রুলসটি দেখে নিই। 5 নাম্বার রুলসে কি বলা হয়েছে দেখো, অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ এর অর্থ হলো যেই মাত্র বা তৎক্ষণাৎ। কোনো একটি ঘটনা ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটা বোঝাতে, অর্থাৎ একটি ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে অন্য আরেকটি ঘটনা ঘটবে। এবং আমরা জানি অ্যাজ সুন অ্যাজ এর আগে ও পরে একই টেন্স থাকে। একই টেন্স বলতে এখানে 2টা সাবজেক্ট থাকে এবং 2টা ভার্ব থাকে। প্রথম সেন্টেন্সের ভার্ব যদি পাস্টে থাকে তাহলে পরেরটিও পাস্টেই থাকবে। প্রথমটি যদি প্রেজেন্টে থাকে পরেরটিও প্রেজেন্টেই থাকবে। উদাহরণটা একটু দেখো, আশা করি বুঝতে পারবা। ড্যাশ দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম। যখনই দ্য টিচার শিক্ষক এন্টার্ড প্রবেশ করেছিল দ্য ক্লাসরুম, ক্লাসরুমে দ্য স্টুডেন্টস শিক্ষার্থীরা স্টুড আপ উঠে দাঁড়ালো। তাহলে এখানে কয়টি কাজ, 2টি কাজ। একটি হলো শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করলো এবং অপরটি হলো স্টুডেন্টরা উঠে দাঁড়ালো। এখানে দেখো এন্টার্ড V2-তে আছে, অর্থাৎ পাস্টে আছে এবং এখানে দেখো স্টুডও কি V2-তে আছে, অর্থাৎ পাস্টে আছে। তাহলে 2টা কাজ বোঝাইছে, একটি কাজের সঙ্গে সঙ্গে আরেকটি কাজ ঘটেছে এবং 2টাই একই টেন্সে আছে। সেক্ষেত্রে এখানে আমরা কি ব্যবহার করব, অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছো তোমরা। 6 নাম্বারটি একটি দেখো, হ্যাড বেটার। হ্যাড বেটার অর্থ কি উচিত, কোনো কিছু করা ভালো এমন ধারণা বোঝাতে আমরা হ্যাড বেটার ব্যবহার করব। যেমন দেখো, দ্য স্কাই ইজ গেটিং ডার্ক। আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে। ইউ ড্যাশ ক্যারি অ্যান আমব্রেলা। ইউ তুমি, ক্যারি অ্যান আমব্রেলা একটি, এক্ষেত্রে ছাতা নেওয়া উচিত বোঝাইছে, এই জন্য আমরা হ্যাড বেটার ব্যবহার করব। এরপরে 7 নাম্বার রুলসটি একটু দেখো। 7 নাম্বার এবং 6 নাম্বার রিলেটেড, একসঙ্গেই বুঝতে পারবে। 7 নাম্বারে বলা হয়েছে হ্যাভ টু এবং হ্যাজ টু, অর্থাৎ বাধ্যবাধকতা। মানুষ সাধারণত 2 ধরনের কাজ করে। একটি হলো যেটি করা উচিত, করলে ভালো হবে তবে না করলে এমন কোনো ক্ষতি হবে না, এবং আরেকটি হলো বাধ্যবাধকতা রয়েছে, মানে সেটা করতেই হবে। তাহলে দেখো, যখন এরকম বাধ্যবাধকতা বোঝাতে হবে যে কোনো একটি কাজ অবশ্যই করতে হবে, সেক্ষেত্রে আমরা হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করব। এবং কোনো একটি কাজ করা ভালো, না করলে তেমন ক্ষতি হবে না এমন ধারণা বোঝাতে আমরা হ্যাড বেটার ব্যবহার করব। তো কখন আমরা হ্যাভ টু দিব এবং কখন আমরা হ্যাজ টু দিব, যখন আমরা দেখব সাবজেক্ট সিঙ্গুলার রয়েছে তখন আমরা হ্যাজ টু ব্যবহার করব, এবং আমরা যখন দেখব সাবজেক্ট প্লুরাল হয়েছে তখন আমরা হ্যাভ টু ব্যবহার করব। উদাহরণটা একটু দেখো, আশা করি বুঝতে পারবা। টাইম ইজ ভ্যালুয়েবল। সময় মূল্যবান। উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি। সময়ের সদ্ব্যবহার করতে হবে। তাহলে সময়ের সদ্ব্যবহার করতে হবে, অবশ্যই এখানে বাধ্যবাধকতা রয়েছে। তাহলে আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করব। এখন কথা হলো আমরা হ্যাভ টু দিব না হ্যাজ টু দিব। দেখো, আমাদের বলা ছিল যখন সাবজেক্ট প্লুরাল হবে তখন আমরা হ্যাভ টু ব্যবহার করব, এবং যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে তখন আমরা হ্যাজ টু ব্যবহার করব। তো এখানে দেখো উই মানে কি,
আমরা, তার মানে অনেকজনকে বুঝাইছে প্লুরাল, এই জন্য এখানে আমরা হ্যাভ টু ব্যবহার করব। আশা করি এটি বুঝতে পেরেছো। এরপর এটি দেখো, মাই মাদার ইজ ইল, আমার মা অসুস্থ। শি ড্যাশ বি শিফটেড টু হসপিটাল, তাকে হসপিটালে শিফট করতে হবে। এক্ষেত্রে কি দেখো, বাধ্যবাধকতা রয়েছে, মানে এই কাজটি অবশ্যই করতে হবে। তাহলে আমরা কি ব্যবহার করব, হ্যাভ টু অথবা হ্যাজ টু। এখন হ্যাভ টু দিব না হ্যাজ টু দিব, সাবজেক্টকে দেখে, সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ টু, সাবজেক্ট প্লুরাল হইলে হ্যাভ টু। এখানে দেখো সাবজেক্ট কি, শি মানে সে, কোনো একজনকে বুঝাইছে, তার মানে সিঙ্গুলার, এই জন্য এখানে আমরা হ্যাজ টু ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন চলো আমরা সবচেয়ে শেষের এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট রুলসটি দেখে নিই। দেখো কি বলা হয়েছে, হোয়াটস লাইক অথবা হোয়াট ডাজ লুক লাইক, এর অর্থ কি, দেখতে কেমন। কোনো কিছু দেখতে কেমন এমন অনুভূতি প্রকাশে আমরা হোয়াটস লাইক অথবা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করব। তো দেখো এর আগে ও পরে শূন্যস্থান থাকবে, অর্থাৎ যেখানেই আমরা দেখব দুইটা শূন্যস্থান থাকবে। দেখো উদাহরণের দিকে তাকালে দেখতে পারবে শুরুতে একটা শূন্যস্থান, আবার শেষের দিকে একটা শূন্যস্থান, এখানে একটা শূন্যস্থান এবং এখানে একটি শূন্যস্থান, অর্থাৎ একটা সেন্টেন্সে দুইটা শূন্যস্থান থাকবে। যখন দেখবো এমন দুইটা শূন্যস্থান থাকবে এবং শেষে কোশ্চেন মার্ক দেওয়া থাকবে, তাহলে আমরা বুঝতে পারবো সেখানে আমাদের হোয়াটস লাইক অথবা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করতে হবে। এখন কথা হলো কখন আমরা হোয়াটস লাইক ব্যবহার করব এবং কখন আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করব। তো দেখো, কাল্পনিক কোনো কিছু, যদি কাল্পনিক কোনো কিছু বোঝায়, অর্থাৎ তুমি কল্পনা করছো যেটা তুমি প্র্যাকটিক্যালে দেখছো না, বাস্তবে দেখতে পারতেছো না, এক্ষেত্রে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করব। এবং যদি কোনো কিছু দোষ গুণ বোঝায়, সেক্ষেত্রে আমরা হোয়াটস লাইক ব্যবহার করব, অর্থাৎ যেটি তুমি ছুঁতে পারছো, দেখতে পারছো, অনুভব করতে পারতেছো, সেক্ষেত্রে আমরা হোয়াটস লাইক ব্যবহার করব। তো উদাহরণটা একটু দেখো, আশা করি বুঝতে পারবা। ড্যাশ এ ঘোষ ড্যাশ, দুইটা শূন্যস্থান আছে, তার মানে আমরা বুঝতে পারছি হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াটস লাইক ব্যবহার করতে হবে। এখন কথা হলো কোনটা ব্যবহার করব। আমরা জানি যদি কাল্পনিক কোনো কিছু বোঝাই সেক্ষেত্রে হোয়াট ডাজ লুক লাইক, এবং দোষগুণ বুঝাইলে বা যেটা আমরা অনুভব করতে পারবো প্র্যাকটিক্যাল লাইফে হবে, সেক্ষেত্রে আমরা হোয়াটস লাইক ব্যবহার করব। তাহলে দেখো এখানে বলা হয়েছে এ ঘোস্ট, একটি ভূত। ভূত কি বাস্তবে কেউ দেখেছে? দেখা যায়? সম্ভব না, এটি কাল্পনিক, এটি মানুষের কাল্পনিক একটা বস্তু, এই জন্য এখানে আমরা কি ব্যবহার করব, হোয়াট ডাজ লুক লাইক, অর্থাৎ একটি ভূত দেখতে কেমন। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এর পরের রুলসটি দেখো, ড্যাশ দ্য ওয়েদার ড্যাশ টুডে। তাহলে এই সেন্টেন্সে দুইটা গ্যাপ ফিলিং রয়েছে, তার মানে এখানে আমরা হোয়াটস লাইক অথবা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করব। এখন আমরা কোনটি ব্যবহার করব, দেখো দ্য ওয়েদার, আবহাওয়া। আবহাওয়া কি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ঘটে, আমরা এটাকে অনুভব করতে পারছি, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হোয়াটস লাইক ব্যবহার করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই 8টি রুলস ছিল আমাদের ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসের সম্পূর্ণ ক্লাসটি, এবং এই 8টি রুলস থেকেই তোমরা পরীক্ষায় 10টা গ্যাপ ফিলিং অবশ্যই পাবে। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো, এবং যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়েছে বলে মনে হয় তাহলে একটি লাইক করে দাও এবং কমেন্ট করো। কোথাও বুঝতে না পারলে কমেন্ট করে জানাও, ইনশাআল্লাহ বুঝিয়ে দিব। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই সাথেই থাকো। আল্লাহ হাফেজ।